Hi, dear student. Welcome to your YouTube channel WBPSC GS 101. আমি রাহুল চক্রবর্তী তোমাদের ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন এডুকেটর। তো আজকে আমি তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব ফান্ডামেন্টাল রাইটসের, সেটা হচ্ছে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। তো আমরা প্রত্যেকেই জানি যে আর্টিকেল 70 ইন্ডিয়ান কনস্টিটিউশন, যেখানে আনটাচেবিলিটি অস্পৃশ্যতাকে অ্যাবলিশড করা হয়েছে। তো আর্টিকেল 17-এ কি বলা হয়েছে আনটাচেবিলিটি নিয়ে, কি প্রভিশনস রয়েছে না রয়েছে, সেটা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব এই ক্লাসে ডিটেলসে। তো আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। ডাব্লিউবিসিএস এর নোটিফিকেশনস বেরিয়ে গেছে, আশা করি প্রত্যেকেই এই বিষয়ে অবগত রয়েছ এবং হয়তো তোমাদের মধ্যে অনেকেই হয়তো ফর্ম ফিল আপ করে ফেলেছো বা ফর্ম ফিল আপ করতে চলেছো। তো যাই হোক, এটাই বলবো যে যারা ফর্ম ফিল আপ করে ফেলেছো পড়াশোনা শুরু করে দাও ভালোভাবে, আর যারা এখনো ফর্ম ফিল আপ করে উঠোনি তারা কিন্তু ফর্ম ফিল আপটা করে নাও। আর হ্যাঁ, ফর্ম ফিল আপ করার সময় কিন্তু অবশ্যই সমস্ত কিছু ভালোভাবে খুঁটিয়ে দেখে তাড়াহুড়ো না করে শান্তভাবে ভালোভাবে ফর্মটা ফিল আপ করো, কারণ ফর্ম ফিল আপটা কিন্তু ভাইটাল। ওকে, আর বলে রাখি যে এই সময়কালে কিন্তু 2021 WBCS এর জন্য কিন্তু নিজেদেরকে উজাড় করে দিতে হবে। ঠিক আছে, একদম যা পড়ানো হয়েছে বা যা পড়েছো সেগুলোকে খুব ভালো করে দেখতে হবে। নতুন কিছু যদি বাকি থাকে, ইম্পর্টেন্ট টপিক হয়নি এখনো পর্যন্ত, অবশ্যই সেটা করে নিতে হবে। আর এটা বলবো যে অবশ্যই কিন্তু 10 ইয়ার্সটা কিন্তু দেখতে হবে। ঠিক আছে, তো এই তো গেল তোমাদের দায়িত্ব কর্তব্য যেটা তোমাদেরকে করতে হবে 2021 WBCS এর জন্য। কিন্তু অবশ্যই এটুকুনটা বলতে পারি যে এই সময়কালে আন একাডেমি থেকেও বিভিন্ন রকমের কোর্স, ঠিক আছে, WBCS কে ফোকাস করে লঞ্চ করা হয়েছে, যে কোর্সগুলো স্পেশালি ডিজাইন করা হয়েছে WBCS এর জন্য, এবং যে কোর্সগুলোতে তোমরা জয়েন করে এনরোল করে তোমরা তোমাদের WBCS প্রিপারেশনসকে আরও ভালো করে তুলতে পারো এবং আরও তোমরা কনফিডেন্ট থাকতে পারো এই পরীক্ষার জন্য। তো এরকমই একটি কোর্স যেটা স্টার্ট হয়েছে 28 ডিসেম্বর থেকে, ট্রায়াম্প 2। ঠিক আছে, ট্রায়াম্প 2 WBCS এর ওপর হচ্ছে কোর্স, 100 ডে স্পেশাল কোর্স ফর WBCS প্রিলিমস 2021, যেটা স্টার্ট হচ্ছে 28 ডিসেম্বর থেকে। এই কোর্সে আনএকাডেমির যারা টপ এডুকেটররা রয়েছেন তারা তোমাদেরকে গাইড করবেন, তারা তোমাদেরকে অ্যাডভাইস দেবেন যে কিভাবে তোমরা WBCS প্রিলিমসের জন্য নিজেদেরকে তৈরি করবে। তো এই কোর্সটা স্টার্ট হয়েছে 28 ডিসেম্বর থেকে। তো এই কোর্সে তোমরা এনরোল করো, জয়েন করো এবং জয়েন করে তোমাদের WBCS প্রিপারেশনসটাকে আরও ভালো করো, আরও মজবুত করো। ঠিক এরকমই আর একটা কোর্স যেটা স্টার্ট হয়েছে 28 ডিসেম্বর থেকে, যে কোর্সটার নাম হচ্ছে আগমন, এবং যে কোর্সটা WBCS 2022 প্রিলিমসের ওপর, WBCS প্রিলিমসের ওপর 2022, ঠিক আছে, WBCS 2022 প্রিলিমসের ওপর 250 ডেজের একটা ফাউন্ডেশন কোর্স, যেখানে একদম বলতে পারো একদম মানে A to Z তোমাদেরকে এখানে পড়ানো হবে। প্রত্যেকটা এডুকেটর তাদের যে এক্সপিরিয়েন্স, তাদের যে দক্ষতা, সেই জায়গা থেকে তোমাদের গাইড করবেন, অ্যাডভাইস করবেন। তো এই যে কোর্স, এটাও স্টার্ট হচ্ছে 28 ডিসেম্বর থেকে। তো এই কোর্সেও জয়েন করো, এনরোল করো। তো এই কোর্সগুলো খুবই হেল্পফুল তোমাদের WBCS প্রিপারেশনের ক্ষেত্রে। এই কোর্সগুলোতে জয়েন করে তোমরা তোমাদের WBCS এর যে বলতে পারো পড়াশোনা, WBCS এর যে লক্ষ্য, সেটাকে আরও বেশি ভালোভাবে কি করতে পারবে, তোমরা তৈরি করতে পারবে। ঠিক এরকমই আরেকটি কোর্স যেটাও 28 ডিসেম্বর থেকে স্টার্ট হয়েছে, সেই কোর্সটা হচ্ছে PSC SI ফুডের ওপর। PSC SI ফুডের ওপর 120 ডেজের হচ্ছে একটা কোর্স। ঠিক আছে, ইচ্ছে পূরণ কোর্সটার নাম। 120 ডেজের হচ্ছে একটা কোর্স PSC SI ফুডের ওপর, এটাও স্টার্ট হয়েছে 28 ডিসেম্বর থেকে। তো এই সময়কালে এই যে কোর্সগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য, WBCS বলো, PSC SI ফুড বলো, এবং WBSSC লোয়ার ডিভিশন ক্লার্ক এবং অ্যাসিস্ট্যান্টের জন্য একটি কোর্স লঞ্চ করা হয়েছে। এবং আরেকটা জিনিস বলে রাখি যে WBCS এক্সামের ওপর NCERTর বেসিসে একটি কোর্স লঞ্চ হয়েছে, যেটাও 28 ডিসেম্বর থেকে স্টার্ট হয়েছে NCERTর ওপর। তো এই প্রত্যেকটা কোর্সে তোমরা এনরোল করো, জয়েন করো এবং তোমাদের যে পরীক্ষা প্রস্তুতি, সেই পরীক্ষা প্রস্তুতিকে আরও ভালো এবং মজবুত করে তোলো। ওকে, কিন্তু হ্যাঁ, এই কোর্সগুলো সাবস্ক্রাইব কোর্স, তাই সেই ক্ষেত্রে তোমাদের আনএকাডেমি সাবস্ক্রিপশন
প্ল্যান তোমাদের থাকতে হবে। তাই যাদের আনএকাডেমি সাবস্ক্রিপশন প্ল্যান রয়েছে তারা অবশ্যই এই কোর্সগুলোতে এনরোল করে নিও, আর যাদের সাবস্ক্রিপশন প্ল্যান নেই তারা সাবস্ক্রিপশনস নিয়ে এই কোর্সগুলোতে এনরোল করে তোমাদের যে পরীক্ষা প্রস্তুতি সেই পরীক্ষা প্রস্তুতিকে আরও ভালো এবং মজবুত করে তোলো। আনএকাডেমি সাবস্ক্রিপশনস কীভাবে নিবে বলে রাখি, এই যে ভিডিও, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সাবস্ক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে, যেখান থেকে তোমরা ইজিলি আনএকাডেমি সাবস্ক্রিপশনস নিয়ে এই কোর্সগুলোতে এনরোল করে তোমাদের পরীক্ষা প্রস্তুতিকে আরও ভালো মজবুত করে তুলতে পারবে। তাই দেরি না করে এই কোর্সগুলোতে এনরোল করো এবং তোমাদের পরীক্ষা প্রস্তুতি, তোমাদের লক্ষ্যকে আরও ভালো করে তোলো। ওকে, তো আজকে আমি তোমাদের সাথে যে টপিকটা আলোচনা করব আজকের ক্লাসে, সেই টপিকটা হচ্ছে রাইট টু ইকুয়ালিটির আর্টিকেল 17। তো আর্টিকেল 17-এ আমাদের যে রাইটটা দেওয়া আছে, আশা করি তোমরা প্রত্যেকেই জানো যে আর্টিকেল 17-এ আমাদেরকে যে রাইটটা দেওয়া রয়েছে সেটা কি, অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। আনটাচেবিলিটি, অস্পৃশ্যতাকে কি করা হয়েছে, আর্টিকেল 17-এ প্রহিবিট করা হয়েছে। তো আমি তোমাদের সাথে এই মুহূর্তে আলোচনা করছি ফান্ডামেন্টাল রাইটস, এবং ফান্ডামেন্টাল রাইটসের যে রাইটটা আলোচনা করছি সেটা হচ্ছে রাইট টু ইকুয়ালিটি। রাইট টু ইকুয়ালিটির আর্টিকেল 14, 15, 16 আমি ইতিমধ্যেই তোমাদের সাথে আলোচনা করে ফেলেছি। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করছি আর্টিকেল 17, অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, এবং অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি নিয়ে আমাদের সংবিধানে কি নিয়ম, কি বলা হয়েছে। তাহলে চলো আমরা দেখে নিই ডিটেলসে। তো আর্টিকেল 17 যেখানে অ্যাবলিশড করা হচ্ছে আনটাচেবিলিটি। আনটাচেবিলিটি মানে কি, অস্পৃশ্যতা। তো আর্টিকেল 17-এ আনটাচেবিলিটিকে অ্যাবলিশড করা হচ্ছে। তো যেখানে আর্টিকেল 17 দেখো কি বলছে, আর্টিকেল 17 অ্যাবলিশেস আনটাচেবিলিটি অ্যান্ড ফরবিডস ইটস প্র্যাকটিস ইন এনি ফর্ম। তো আর্টিকেল 17 যেখানে আনটাচেবিলিটিকে অ্যাবলিশ করা হচ্ছে এবং বলা হচ্ছে যে আনটাচেবিলিটি রিলেটেড যে কোনো রকম আচরণ, প্র্যাকটিস হচ্ছে নিষিদ্ধ। তাহলে অ্যাকচুয়ালি আর্টিকেল 17-এ আনটাচেবিলিটিকে, অস্পৃশ্যতাকে বিলোপ করা হচ্ছে এবং বলা হচ্ছে অস্পৃশ্যতা সম্পর্কিত যে কোনো রকম আচার আচরণ নিষিদ্ধ। প্র্যাকটিস, এনি ফর্ম অফ প্র্যাকটিস। তাহলে আর্টিকেল 17 যেখানে সোজা কথায় আনটাচেবিলিটিকে অ্যাবলিশ করা হচ্ছে এবং আনটাচেবিলিটি রিলেটেড যে কোনো রকম প্র্যাকটিসকে এখানে ঘোষণা করা হচ্ছে নিষিদ্ধ। ওকে, আর কি বলছে, দ্য এনফোর্সমেন্ট অফ এনি ডিসএবিলিটি অ্যারাইজিং আউট অফ আনটাচেবিলিটি শ্যাল বি অফেন্স পানিশেবল। তাহলে আর্টিকেল 17 দেখো যেখানে ঘোষণা করা হচ্ছে যে আনটাচেবিলিটি হচ্ছে পানিশেবল অফেন্স, মানে কি, শাস্তিযোগ্য অপরাধ। তাহলে আর্টিকেল 17 যেখানে ঘোষণা করা হচ্ছে যে আনটাচেবিলিটি হচ্ছে কি পানিশেবল অফেন্স, মানে শুধুমাত্র অফেন্স নয়, পানিশেবল অফেন্স মানে কি, এই আচরণ, এই কাজ যদি আমরা করি কাউরির সাথে তো সেটা হচ্ছে শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু শাস্তি কি হবে সেটা বলছে আইন করে সেটা ঠিক করা হবে। ঠিক আছে, তো শাস্তি কি হবে, আমরা যদি এই আচরণ যদি কাউরির সাথে করি, আমরা যদি আনটাচেবিলিটি প্র্যাকটিস যদি আমরা কাউরির সাথে করি, তাহলে সেই ক্ষেত্রে আমার শাস্তি কি হবে, আমার পানিশমেন্ট কি হবে, সেটা কিন্তু আর্টিকেল 17-এ বলা নেই। আর্টিকেল 17-এ বলা আছে এটাই, আর্টিকেল 17-এ এটা ঘোষণা করা হচ্ছে যে এই যে প্র্যাকটিস আনটাচেবিলিটি, এটা হচ্ছে পানিশেবল অফেন্স, এবং সেই পানিশমেন্টটা কি হবে, সেই পানিশমেন্টটা কি হবে সেটা আইন করে হচ্ছে ঠিক করা হবে। ঠিক আছে, তো সোজা কথায় আর্টিকেল 17-এ বলা নেই যে পানিশমেন্টটা কি। আর্টিকেল 17-এ যেটা ঘোষণা করা হচ্ছে যে এটা পানিশেবল অফেন্স, কিন্তু পানিশমেন্টটা কি হবে সেটা আলাদা করে কি করতে হবে, আইন করে ঠিক করতে হবে। ওকে, তো এরপরে আমরা সেকেন্ড যে ইনফরমেশনসটা সেটা আমরা একটুখানি দেখে নিই। ইন 1976 দ্য আনটাচেবিলিটি অফেন্স অ্যাক্ট has been comprehensively amended and renamed as the Protection of Civil Rights Act 1955। তো বলে রাখি 1955 সালে ভারতীয় সংসদে কি হচ্ছে, আনটাচেবিলিটি অফেন্স অ্যাক্ট পাসড হচ্ছে 1955। তো এই যে আনটাচেবিলিটি অফেন্স অ্যাক্ট 1955-এ ভারতীয় সংসদে যেটা পাসড হচ্ছে, এই আইনেই নির্দিষ্ট করা হচ্ছে এই পানিশমেন্ট, যে আনটাচেবিলিটি প্র্যাকটিস যদি আমরা কাউরির সাথে করি, এই অপরাধ যদি আমরা কাউরির সাথে করি, তাহলে সেই ক্ষেত্রে আমার পানিশমেন্টটা কি হবে সেটা নির্দিষ্ট করা হচ্ছে 1955 সালের দ্য আনটাচেবিলিটি অফেন্স অ্যাক্ট। কিন্তু 1976 সালে কি হচ্ছে, এই আইনটার সংশোধন হচ্ছে এবং 1976 সালে 1976-এ এই আইনটা অ্যামেন্ডমেন্ট করে এই আইনটাকে আরো বেশি মজবুত করা হচ্ছে, আরো বেশি শক্ত করা হচ্ছে।
এর পাশাপাশি এই আইনটার কি হচ্ছে, নামও পরিবর্তন হচ্ছে, এবং যে পরিবর্তিত যে নাম সেটা হচ্ছে কি, দ্য প্রোটেকশন অফ সিভিল রাইটস অ্যাক্ট 1955। তাই আজকে আমরা এটা বলে থাকি দ্য সিভিল রাইট প্রোটেকশনস অ্যাক্ট 1955 বা দ্য প্রোটেকশন অফ সিভিল রাইটস অ্যাক্ট 1955। তাহলে আনটাচেবিলিটিকে প্রহিবিট করার জন্য বা আনটাচেবিলিটি প্র্যাকটিস যদি আমরা কাউরির সাথে করি, এই অপরাধ যদি আমরা কাউরির সাথে করি, তাহলে আমাদের শাস্তি কি হবে। তো সেই উদ্দেশ্যে 1955 সালে কি হচ্ছে, ভারতীয় সংসদে আইন পাস্ট হচ্ছে, এবং সেই আইনটা কি, সেই আইনটা হচ্ছে আনটাচেবিলিটি অফেন্স অ্যাক্ট 1955। কিন্তু 1976 সালে এই আইনের কি হচ্ছে, সংশোধন হচ্ছে, সংশোধন করে এই আইনটাকে আরো বেশি মজবুত করা হচ্ছে, আরো বেশি শক্তপোক্ত করা হচ্ছে। এর পাশাপাশি এই আইনটার টাইটেলও কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। সেই টাইটেলটা কি হচ্ছে, দ্য প্রোটেকশন অফ সিভিল রাইটস অ্যাক্ট 1955। ঠিক আছে, তাহলে আমরা যদি আনটাচেবিলিটি অফেন্স যদি আমরা করি, এই অপরাধ যদি আমরা করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি শাস্তি হবে, সেই শাস্তির উল্লেখ রয়েছে কোথায়, দ্য প্রোটেকশন অফ সিভিল রাইটস অ্যাক্ট 1955। ওকে, ক্লিয়ার? তো এই যে বলা হচ্ছে আর্টিকেল 17-এ যে আনটাচেবিলিটি পানিশেবল অফেন্স, কিন্তু সেটা আইন করে কি করা হবে, ঠিক করা হবে যে পানিশমেন্টটা কি হবে। তাহলে এই হচ্ছে সেই আইন যেখানে আনটাচেবিলিটি অফেন্সের ক্ষেত্রে পানিশমেন্টগুলো কি করা আছে, নির্দিষ্ট করা আছে। ঠিক আছে, তো মনে রেখো আইনটা হচ্ছে 1955 সালে, তখন নামটা কি, দ্য আনটাচেবিলিটি অফেন্সেস অ্যাক্ট। ঠিক আছে, পরিবর্তিত যে নাম 1976 সালে হচ্ছে দ্য প্রোটেকশন অফ সিভিল রাইটস অ্যাক্ট 1955 টু এনলার্জ দ্য স্কোপ অ্যান্ড মেক পেনাল প্রভিশনস মোর স্ট্রিংট। ওকে, ঠিক আছে, চলো নেক্সট আরো কিছু ইনফরমেশনস রয়েছে, সেগুলো আমরা একটুখানি আলোচনা করে নিই। তো দেখো নেক্সট ইনফরমেশনসটার এই জায়গাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যেটা বলা হচ্ছে দ্য টার্ম আনটাচেবিলিটি হ্যাজ নট বিন ডিফাইন্ড আইদার ইন দ্য কনস্টিটিউশন অর ইন দ্য অ্যাক্ট। তো আনটাচেবিলিটির কোনো ডেফিনেশন মানে অস্পৃশ্যতা কি, অস্পৃশ্যতামূলক আচরণ কি, এর কোনো ডেফিনেশন কিন্তু আমাদের সংবিধানে বা কোনো আইনে দেওয়া নেই। তো আমরা দেখলাম একটু আগে যখন আমরা আর্টিকেল 17 আলোচনা করলাম, সেখানে কিন্তু আনটাচেবিলিটির কোনো ডেফিনেশন কিন্তু দেওয়া নেই, জাস্ট বলা রয়েছে যে আনটাচেবিলিটি অ্যাবলিশ এবং আনটাচেবিলিটি সংক্রান্ত যে কোনো রকম প্র্যাকটিস হচ্ছে ফরবিডস। ওকে, কিন্তু সেখানে আনটাচেবিলিটির ডেফিনেশন মানে আনটাচেবিলিটি মানে কি, ঠিক আছে, আনটাচেবিলিটি প্র্যাকটিস বলতে আমরা কোনগুলোকে কনসিডার করব, কোনগুলোকে কনসিডার করব না, এরকম কিন্তু কোনো ডেফিনেশন কিন্তু আর্টিকেল 17-এ দেওয়া নেই। এবং ওই যে আনটাচেবিলিটিকে তোমার প্রহিবিট করার জন্য যে আইন, আনটাচেবিলিটি এই প্র্যাকটিস যদি আমরা কাউরির সাথে করি, সেই ক্ষেত্রে আমরা কি শাস্তি পাবো, সেই যে আইন দ্য প্রোটেকশন অফ সিভিল রাইটস অ্যাক্ট 1955, সেই আইনেও কিন্তু আনটাচেবিলিটির কোনো ডেফিনেশনস কিন্তু দেওয়া নেই। তো সোজা কথায় না সংবিধান না দ্য প্রোটেকশন অফ সিভিল রাইটস অ্যাক্ট 1955 কোথাও কিন্তু আনটাচেবিলিটির ডেফিনেশনস কিন্তু দেওয়া নেই। ঠিক আছে, কিন্তু এখানে মাইসোর হাইকোর্ট, ঠিক আছে, মাইসোর হাইকোর্ট কি করছে, আনটাচেবিলিটির একটা ডেফিনেশনস দিচ্ছে। তো মাইসোর হাইকোর্ট যে ডেফিনেশনটা দিচ্ছে, সেই ডেফিনেশনটা দেখো কি বলছে, যে আনটাচেবিলিটিকে যদি আমরা ব্যাকরণ বা আক্ষরিক অর্থে যদি আমরা যদি ডেফিনেশনস দিতে যাই, তো সেটা ইনকারেক্ট। ঠিক আছে, দেখো বলছে আর্টিকেল 17 ইজ নট আনটাচেবিলিটি ইন ইটস লিটারাল অর গ্রামাটিক্যাল সেন্স। তো আর্টিকেল 17-এ যে আনটাচেবিলিটি যে বলা হচ্ছে, সেই ডেফিনেশন যদি আমরা মানে গ্রামাটিক্যাল বা লিটারাল অর্থে মানে আক্ষরিক অর্থে যদি দিতে যাই, তো সেটা ঠিক নয়। তো বলছে এই যে আনটাচেবিলিটি এই যে প্র্যাকটিস, এটা ভারতবর্ষে কি বলছে বলো, একটা সময় ধরে কি হয়েছে, ডেভেলপড হয়েছে। এটা বিষয় নয় যে 1950 সালের বিষয়, এটা বিষয় নয় যেটা হঠাৎ করে চলে এসছে। এটা কি হয়েছে, এটা যদি আমরা দেখি যে ইতিহাস যদি আমরা দেখি, তো এটা কি হয়েছে বলো, এটা ডেভেলপড হয়েছে, এটা ডেভেলপড হয়েছে ভারতীয় সমাজে, এটা কি হয়েছে, ডেভেলপড হয়েছে। তো এটা দেখো আমরা প্রত্যেকেই জানি যে ভারতীয় সমাজে এরকম অনেক এক্সাম্পল আছে, ঠিক আছে, যে নিচু জাতে জন্মগ্রহণ করার জন্য, ঠিক আছে, একজন মানুষকে কি করা হচ্ছে বলো, বয়কট করা হচ্ছে। ঠিক আছে, তার সাথে কেউ মিশছে না, তাকে দেখা যাচ্ছে গ্রামের জলাশয় থেকে জল নিতে দেওয়া হচ্ছে না। তো এইগুলো, তাহলে এই যে আনটাচেবিলিটি যে প্র্যাকটিস, এটা কিন্তু এরকম নয় যে হঠাৎ, ঠিক আছে, এটা ব্যাপারটা কি হয়েছে, এটা ডেভেলপড হয়েছে, হিস্টোরিক্যালি এটা ডেভেলপড হয়েছে। ওকে, তো এখানে দেখো বলছে যে ইট রেফার টু সোশ্যাল ডিসএবিলিটিস, it refers to the social disabilities imposed on certain classes of person by reason of their birth in certain caste.
আবারও বলছি, দেখো বলছে ইট রেফার্স টু দ্য সোশ্যাল ডিসঅ্যাবিলিটিস, সামাজিক প্রতিবন্ধকতা, ওকে, imposed on certain classes of persons by reason of their birth in certain caste. তো মাইসোর হাইকোর্ট কি বলছে যে আনটাচেবিলিটি কি বলছে, আনটাচেবিলিটি বলছে যে একটা সামাজিক প্রতিবন্ধকতা, ঠিক আছে, সেই প্রতিবন্ধকতা কি করা হচ্ছে, কিছু মানুষের ওপর ইম্পোজড করা হচ্ছে। কারণটা কি, সেই মানুষটা কি হয়েছে বলো, একটা ভিন্ন জাতে সে কি করেছে, জন্মগ্রহণ করেছে, রিজন অফ দেয়ার বার্থ ইন সার্টেন কাস্ট। তাহলে একজন মানুষকে বা কয়েকজন মানুষকে কি করা হচ্ছে বলো, তাদের উপর কিছু সামাজিক বিধিনিষেধ আরোপ হচ্ছে, ঠিক আছে, সামাজিক কিছু বিধিনিষেধ, সোশ্যাল ডিসঅ্যাবিলিটিস মানে বলতে পারো বিধিনিষেধ, সামাজিক কিছু বিধিনিষেধ কি হচ্ছে, আরোপ হচ্ছে এই কারণে যে সেই একটা অন্য জাতে সে কি করেছে, জন্মগ্রহণ করেছে, এবং সেই জাতটা দেখা যাচ্ছে নিচু জাত। তাহলে এই যে প্র্যাকটিসটা, এই যে বিষয়টা, এটা তোমরা বলতে পারো যে হঠাৎ আজকে হয়েছে। তো এই যে প্র্যাকটিসটা, এটা কি বলছে, হিস্টোরিক্যালি ডেভেলপড। তো অবশ্যই এটা আমরা যদি ভারতীয় ইতিহাস যদি পড়ি, তো আমরা আমরা এর কি পেয়ে থাকি বলো, রিসোর্স পেয়ে থাকি যে ভারতীয় সমাজে আনটাচেবিলিটি, এই যে প্র্যাকটিসটা কিভাবে ডেভেলপড হয়েছে। একটা মানুষ সে ছোট জাতে জন্মগ্রহণ করার জন্য তাকে স্কুল থেকে বের করে দেওয়া হচ্ছে, তাকে গ্রামের জলাশয় থেকে জল নিতে দেওয়া হচ্ছে না, তাকে যে পাবলিক যে ভেহিকেলস রয়েছে, সেই বলতে পারো যে যান রয়েছে, ঠিক আছে, ঘোড়ার গাড়ি বা যাই পড়ো না কেন, সেখানে তাকে চাপতে দেওয়া হচ্ছে না। মানে সোজা কথায় তাকে ইগনোর করা হচ্ছে, যে সে কোনো কিছু টাচ করলে সেটা কি হয়ে যাবে, সোজা কথা ইমপিওর হয়ে যাবে, ঠিক আছে। আনটাচেবিলিটি মানে এটাই তো, যে সে যদি কোনো কিছু টাচ করে তো সেটা ইমপিওর, তাই না। তাহলে এই যে বিষয়টা, এই বিষয়টা কি হচ্ছে, হিস্টোরিক্যালি ডেভেলপড হয়েছে। তাই মাইসোর হাইকোর্ট বলছে যে এটা হচ্ছে কিছু সামাজিক বিধিনিষেধ, এই সামাজিক বিধিনিষেধ কি হচ্ছে, সমাজের কিছু মানুষের উপর ইম্পোজড হচ্ছে এই কারণে যে সে একটা অন্য জাতে জন্মগ্রহণ করেছে, ঠিক আছে। এখানে আবার সুপ্রিম কোর্ট দেখো কি বলছে, সুপ্রিম কোর্ট হেল্ড দ্যাট রাইট আন্ডার আর্টিকেল 17 is available against private individual. Right under Article 17 is available against private individual. এর মানেটা কি, যে আর্টিকেল 17 এই যে রাইট, এটা প্রাইভেট ইন্ডিভিজুয়ালের এগেনস্টও অ্যাভেলেবল। মানে এটা নয় যে রাষ্ট্র বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কি করছে বলো, কাউরির সাথে অস্পৃশ্য আচরণ করছে, সেটাকে নিষিদ্ধ করা হচ্ছে তা নয়, যে রাষ্ট্র বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কাউরির সাথে কি করতে পারবে না, এই আচরণ করতে পারবে না, অস্পৃশ্যতামূলক আচরণ করতে পারবে না। এর মানে এটা নয় যে আমি হচ্ছে একজন প্রাইভেট ইন্ডিভিজুয়াল, আমি হচ্ছে একজন প্রাইভেট, তাহলে আমি কাউরির সাথে অস্পৃশ্যতা আচরণ করতে পারবো, আমি কাউরির সাথে আনটাচেবিলিটি প্র্যাকটিস করতে পারবো, আমাকে সংবিধান থেকে অ্যালাউ করা হচ্ছে, কিন্তু সংবিধান থেকে অ্যালাউ করা হচ্ছে না রাষ্ট্র বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে, এটা কিন্তু নয়। তাহলে আমি একজন প্রাইভেট ইন্ডিভিজুয়াল, আমিও যদি কাউরির সাথে যদি এই আচরণ করি, আনটাচেবিলিটি প্র্যাকটিস যদি করি, তাহলে আমিও কিন্তু কি বলো, আমিও শাস্তি পাবো। আমিও কি করছি, যার সাথে এই আচরণ করছি তার কি করছি বলো, ফান্ডামেন্টাল রাইটস আমি ভায়োলেট করছি। তাহলে বলছে যে আর্টিকেল 17 ইজ অ্যাভেলেবল এগেনস্ট প্রাইভেট ইন্ডিভিজুয়াল, মানে কি, আজকে আমি বা আমরা যদি কাউরির সাথে যদি এই আচরণ করি, অস্পৃশ্যতামূলক যদি আচরণ করি, তাহলে সেই ক্ষেত্রে আমরাও কিন্তু কি পাবো বলো, পানিশমেন্ট পাবো। তাহলে এই যে আনটাচেবিলিটি প্র্যাকটিস প্রহিবিট করতে হবে, আনটাচেবিলিটি প্র্যাকটিস আমরা কাউরির সাথে করতে পারবো না, এই যে প্রহিবিশনসটা, এই প্রহিবিশনসটা রাষ্ট্র বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর যে শুধুমাত্র প্রহিবিশনস তা নয়, এই প্রহিবিশনসটা প্রাইভেট ইন্ডিভিজুয়ালের ওপর, মানে কি, আমরা যারা প্রাইভেট ইন্ডিভিজুয়াল, এই প্রহিবিশনসটা আমাদের ওপর, যা আমরাও করতে পারবো না। তাহলে আমরাও যদি করি, তাহলে সেই ক্ষেত্রে আমরাও কি পাবো, শাস্তি পাবো। তাই এটা কিন্তু কেউ ভেবো না যে এই প্রহিবিশনসটা একমাত্র রাষ্ট্র বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উপর, তা নয়, এই প্রহিবিশনটা সবারই ওপর, মানে পাবলিক প্রাইভেট প্রত্যেকের ওপর। তাহলে আমিও যদি কাউরির সাথে এই আচরণ করি, তাহলে সেটাও হচ্ছে কি সেই ব্যক্তির ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেশনস, এবং আমি কি করেছি, অপরাধ করেছি, এবং আমি শাস্তি পাবো। তাই এটাই দেখো বলছে, it is constitutional obligation of the state to take necessary action to ensure that this right is not violated. তাই এরকম যদি
ঘটনা ঘটে যে একটা মানুষ আর একটা মানুষের সাথে এরকম আচরণ করছে, তাহলে সেখানে কি বলছে, রাষ্ট্রকে কি করতে হবে, নেসেসারি স্টেপ নিতে হবে যাতে এই রাইট যাতে কাউরির যাতে ভায়োলেট না হয়। ঠিক আছে, তো এই হচ্ছে আনটাচেবিলিটি নিয়ে ক্লাস। আশা করি তোমাদের আমি বুঝতে পেরেছো যে আর্টিকেল 17-এ কি বলা হয়েছে, ঠিক আছে, কি বিষয় আনটাচেবিলিটি। তো এই টোটাল ডিটেলস আমি তোমাদের সাথে আলোচনা করলাম। নেক্সট ক্লাসেও আলোচনা করব রাইট টু ইকুয়ালিটির বিষয় নিয়ে, আর্টিকেল 18। তো এইভাবে আমি ধরে প্রত্যেকটা রাইট আমি তোমাদের সাথে আলোচনা করব যাতে খুব সহজে তোমরা রাইটগুলোকে বুঝতে পারো, এবং অবশ্যই এখান থেকে যাবতীয় প্রশ্ন যদি কম্পিটিটিভ এক্সামে আসে সেই প্রশ্নের যাতে তোমরা উত্তর দিতে পারো। তো এর পাশাপাশি তোমাদেরকে এটাই বলবো যে একটু আগেই তোমাদেরকে বলছিলাম যে এই মুহূর্তে WBCS প্রিপারেশন ওপর এবং বিভিন্ন এক্সামের ওপর আনএকাডেমিতে গুরুত্বপূর্ণ কোর্স সব লঞ্চ করা হচ্ছে। WBCS এর ওপর, SI ফুডের ওপর, WBSSC লোয়ার ডিভিশন ক্লার্ক এবং অ্যাসিস্ট্যান্টের ওপর। তো এই কোর্সগুলোতে জয়েন করে তোমরা তোমাদের পরীক্ষা প্রস্তুতিকে আরও ভালো আরও মজবুত করে তুলতে পারো। কিন্তু তার জন্য তোমাদের কি নিতে হবে, আনএকাডেমির সাবস্ক্রিপশনস নিয়ে তোমরা এই যে পরীক্ষা প্রস্তুতি, তোমাদের আগামী দিনের যে পরীক্ষা প্রস্তুতি সেটাকে আরও ভালো আরও মজবুত করে তুলতে পারবে। আর আনএকাডেমির সাবস্ক্রিপশনস নিয়ে তোমরা যে বেনিফিটগুলো পাবে, যে সুযোগ সুবিধাগুলো পাবে, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে তোমরা তোমাদের মতো করে রুটিন গুছিয়ে এখানে পড়াশোনা করতে পারবে। কোনো ক্লাস, কোনো এডুকেটার, কোনো টাইম এখানে তোমাদের ওপর কি করা হয় না, চাপিয়ে দেওয়া হয় না। তোমরা তোমাদের যে ফ্লেক্সিবিলিটি, সেই ফ্লেক্সিবিলিটি অনুযায়ী তোমরা এখানে কি করবে, ক্লাস করবে। এর পাশাপাশি যেটা রয়েছে সেটা হচ্ছে সবথেকে বড় যে জায়গাটা, যে আমাদের মধ্যে এই চিন্তাটা থাকে যে আমরা পড়াশোনা তো করছি কিন্তু প্র্যাকটিস কোথায় করব, মক এক্সামসগুলো কোথায় দেবো। ঠিক আছে, তো এই চিন্তারও কোনো কারণ নেই। তোমরা এই যে আনএকাডেমি সাবস্ক্রিপশনস নেবে, এই সাবস্ক্রিপশনের মধ্যেই কি থাকবে, এই ফিচার্সগুলোও থাকবে যে তুমি তোমার মতো করে কি করতে পারবে, এখানে এক্সামস দিতে পারবে। সেই এক্সামসগুলো কি, সেই এক্সামসগুলো যদি বলো, কুইজের মতো ফিচার্স রয়েছে, টেস্ট সিরিজ, প্র্যাকটিস সেশন, মক টেস্ট, প্রত্যেকটা। তো এই যে টেস্টগুলো, এই যে প্র্যাকটিস সেশনসগুলো, এগুলোও কিন্তু তুমি পেয়ে যাবে আনএকাডেমি সাবস্ক্রিপশনের মধ্যে। এবং যে কোনো বিষয়ে যদি তোমার কোনো ডাউট হয়, সে ডাউট ক্লিয়ার করার জন্য কি রয়েছে, ডাউট ক্লিয়ারিং ক্লাস, যেখানে তুমি এডুকেটরের সাথে লাইভ ক্লাসে কি করতে পারবে, তোমার ডাউট ডিসকাস করতে পারবে। তাহলে এই যে ফিচার্সগুলো, এই ফিচার্সগুলো তোমরা সমস্ত পেয়ে যাবে জাস্ট আনএকাডেমির একটা সাবস্ক্রিপশনস নেওয়ার মাধ্যমে। ওকে, এবং বলে রাখি, শুধুমাত্র প্রিলিমসের ওপর কোর্স, কম্পালসারির ওপর কোর্স, অপশনের ওপর কোর্স নয়, আনএকাডেমি তোমাকে আরেকটা যেটা অপরচুনিটি দিচ্ছে, বা যে সুযোগটা তোমাকে দিচ্ছে, বা যে সার্ভিসটা তোমাকে দিচ্ছে, সেটা হচ্ছে পার্সোনালিটি ডেভেলপমেন্ট ব্যাচ। তো পার্সোনালিটি ডেভেলপমেন্ট ব্যাচ কী কারণে, ফর ইউর ইন্টারভিউ প্রিপারেশন, যাতে তোমার ইন্টারভিউটাও যাতে ঠিক হয়। ইন্টারভিউয়ের ক্ষেত্রে তোমার অ্যাটিটিউড কী হবে, একটা প্রশ্নের মডেল অ্যান্সার কী হবে, তো সেটাও তোমাকে কি করা হবে, এই পার্সোনালিটি ডেভেলপমেন্ট ব্যাচে তোমাকে গাইড করা হবে। ঠিক আছে, তাহলে এই সমস্ত ফিচার্স, এই সমস্ত বেনিফিট তোমরা পেয়ে যাবে আনএকাডেমির একটা সাবস্ক্রিপশন প্ল্যানের মধ্যে। তো সাবস্ক্রিপশন প্ল্যান দেখতে পাচ্ছ 1 মান্থ, 3 মান্থ, 6 মান্থ, 1 ইয়ার অ্যান্ড 2 ইয়ার। ওকে, তো এই যে সাবস্ক্রিপশন যদি তোমরা নাও, এই সাবস্ক্রিপশনের মধ্যেই তোমরা এই সমস্ত ফিচার্স পেয়ে যাবে। এরকম নয় যে আলাদা আলাদা পরীক্ষার জন্য, আলাদা আলাদা লেভেলের জন্য এই সাবস্ক্রিপশন, না, এই একটা সাবস্ক্রিপশন, যে সাবস্ক্রিপশনে তুমি আনএকাডেমির যে প্ল্যাটফর্ম আনলিমিটেড অ্যাক্সেস করতে পারবে। মানে সোজা কথা যদি আমি তোমাদেরকে ভেঙে বোঝাই, যে এই যে সাবস্ক্রিপশন, এই সাবস্ক্রিপশনের মধ্যে তুমি ফিলিংসেরও ক্লাস করতে পারবে, মেন্সেরও ক্লাস করতে পারবে, ইন্টারভিউয়েরও ক্লাস করতে পারবে, এবং যে এক্সামগুলো আনএকাডেমি থেকে নেওয়া হবে সেই সমস্ত এক্সামও দিতে পারবে। এবং বলে রাখি, এই সাবস্ক্রিপশন এটা নয় যে কোনো একটা সাবজেক্টের জন্য, সমস্ত সাবজেক্টের জন্য। তাহলে এই একটা সাবস্ক্রিপশনস নিয়ে তুমি আনএকাডেমির যে ফিচার্স, যে বেনিফিটগুলো, আনলিমিটেড অ্যাক্সেস করতে পারবে। আর একটা বিষয় রয়েছে যে এই সাবস্ক্রিপশনের ক্ষেত্রে তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে, ম্যাক্সিমাম 10% ডিসকাউন্ট। আর এই 10% ডিসকাউন্টের জন্য তোমাদের ইউজ করতে হবে রাহুল101 এই রেফারেল কোড। তো রাহুল101, দিস ইজ মাই রেফারেল কোড। ইফ ইউ ইউজ দিস রেফারেল কোড, ইউ গেট ম্যাক্সিমাম 10% ডিসকাউন্ট অন ইউর সাবস্ক্রিপশন। সো রিমেম্বার ইট, রাহুল101, দিস ইজ মাই রেফারেল কোড, অ্যান্ড ইফ ইউ ইউজ দিস রেফারেল কোড, ইউ গেট ম্যাক্সিমাম 10% ডিসকাউন্ট অন ইউর সাবস্ক্রিপশনস। এবং আরেকটা নিউজ রয়েছে, সেটা হচ্ছে এটাই যে এই যে সাবস্ক্রিপশন, এই সাবস্ক্রিপশন তোমরা ইএমআইতেও দিতে পারবে। সেটা ডেবিট কার্ডও হতে পারে, ক্রেডিট কার্ডও হতে পারে। তো ডেবিট কার্ডের ক্ষেত্রে
তোমার এইচডিএফসি ব্যাংকের ডেবিট কার্ড হতে পারে, কিন্তু ক্রেডিট কার্ড যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড, যে ক্রেডিট কার্ডে তোমরা এই সাবস্ক্রিপশন ইএমআই তো দিতে পারবে। তো জয়েন অ্যান একাডেমি, মেক ইউর রুটিন অ্যান্ড স্টার্ট ইউর প্রিপারেশনস। আর এর পাশাপাশি অবশ্যই WBPSC GS101 এই যে ইউটিউব চ্যানেল, এই ইউটিউব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন একটা টপিক নিয়ে।